টিপে পচা দেখলো ন্যাকড়ার লম্বা লম্বা দুটো হাত তাকে শক্ত করে তার গলা টিপে ধরেছে। হঠাৎ করে পচার গলা টিপে তাকে মেরে মাটিতে ফেলে দিল। চাঁদের আলোয় কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে গাড়িটা। গাড়ির ভেতর থেকে বাইরে খুব মন দিয়ে দেখছিল সৌরভ। সন্দেশপুরের এই জায়গাটা বেশ ভালোই লেগেছে তার। চোখ যত দূরই যায় তত দূরই সবুজ রঙের পরিবেশ যেন তাকে ঘিরে রয়েছে। আচ্ছা দাদা, এই এলাকার বাজারটা কোন দিকে পড়বে? আগে বাবু, বেশি দূর নয়। আপনি ওই যে বাড়িটা যাচ্ছেন সেইখান থেকে ওই মিনিট 10 লাগবে। ও যাক, ভালোই হবে। যে কদিন থাকবো সে কদিন বাজার আনা নেওয়ার জন্য কোনো রোগ লাগতে হবে না। এ কথা শেষ হতে না হতেই হঠাৎ করে লোকটা গাড়িটা থামিয়ে দেয়। আরে কি হলো দাদা, গাড়িটা হঠাৎ থামিয়ে দিলে কেন? লোকটি কোনো রকম কথা না বলে কেমন যেন ভয়ে ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তারপর হঠাৎ করে বলে, আসলে বাবু তেমন কিছু না, এই সন্দেশখালী জায়গাটা খুব একটা ভালো নয়, তাই ভাবলাম যদি কোনো বেপদ ফেপদ ঘটে ওই জন্য গাড়িটা একটু থামিয়ে নিল। এরপর তাদের গাড়িটা মিনিট 20 পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা দেখে মনে হচ্ছিল বেশ পুরনো। গাড়ি থেকে নেমে সৌরভ লোকটিকে টাকা দিল, কিন্তু লোকটি বাড়িটার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে কেমন যেন তাকিয়েছিল। কি হলো দাদা, ভাড়া কি আরো লাগবে? কিন্তু আপনি তো ওই 50 টাকার কথাই বলেছিলেন। আগে না বাবু, টাকা আর লাগবে নি। তা আপনি কি বুঝি এই বাড়িতেই থাকবেন? হ্যাঁ। কেন, কোনো ভূত পেতের উপদ্রব আছে নাকি এই বাড়িতে? না না, কোনো ভূত পেত নেই, তবে ভয় আছে। পারলে একটু সাবধানে থাকবেন, আমার বলার কথা তাই আপনাকে একটু বললুম। আমি আসি গো বাবু, আসি। লোকটি চলে গেলে সৌরভ ভারী দুটো ব্যাগ নিয়ে পাঁচিল ঘেরা ওই বাড়ির ভেতরে প্রবেশ করে। বাড়ির সামনে একটু এগিয়ে গিয়ে সৌরভ দেখল বাড়িটার বেশ বয়স হয়েছে, আর চারিদিকে আগাছা ছোট ছোট ফুল গাছে ভরে গেছে। এইভাবে সৌরভ নিঝুম বাড়িটার চারিদিকে দাঁড়িয়ে একা একা দেখছিল। কিন্তু হঠাৎ করে তাকে ঢুকতে দেখে একজন বয়স্ক বৃদ্ধ লোক হন্তদন্ত হয়ে তার সামনে এসে উপস্থিত হয়। কি রে মুখ পোড়া, তোরা আবার এসেছিস? আমি বেঁচে থাকতে এ বাড়ি তোরা কেউই পাবি নে, কেউই না। আহা দাদু, আমি মুখ পোড়া নই, আমি সৌরভ, আমি তোমার নাতি। চিনতে পারলে না আমাকে? হ্যাঁ নাতি, বলো কি হে? আমি যে সারা জীবনে বিয়েই করলুম না, তো আমার আবার নাতি আসবে কোথা থেকে? সৌরভ পকেট থেকে একটা কাগজ বের করে দাদুকে দেখালো এবং তারপর দাদুকে বলল, মনে করে দেখো, আমি তোমার বাগানের মালি হরনাথের ছেলে। বাবা যেদিন মারা গেল তারপর তো তুমি আমাকে দত্ত নিয়েছিলে, তারপর পড়াশোনার জন্য আমাকে বোর্ডের স্কুলে পাঠিয়ে দিলে, আর ওখান থেকেই তো আজ পড়াশুনো করে আমি একটা চাকরি পেয়েছি। কিন্তু আমি যে শুনেছিলাম তুমি ওই যা শুনেছিলে সেটা ভুলে যাও। আর সত্যি যদি আমার কিছু হতো তাহলে কি এখন আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতাম? যাই হোক, চলো এবার তাহলে ভেতরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুমি এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তা চলো ভেতরে, চলো বাবা চলো। এদিকে বাড়ির এক পাশে দাঁড়িয়েছিল একটা লোক। বুড়ো ও বাড়িতে আসা
লোকটিকে চুপি চুপি সে দেখছিল। লোকটির ভাবভঙ্গি যে সুবিধের নয় তা দেখলেই বোঝা যায়। হ্যালো ঘোষবাবু, আমি পচা বলছি। এই যে নতুন ফ্যাকরা হাজির হয়েছে গো। বটে, কি ফ্যাকরা শুনি? যদি নতুন ফ্যাকরাই জোটে তবে তুই ওখানে কি করছিস? ইয়ে মানে, একটা লোক এই বাড়িতে এসেছে। বউটা আবার তাকে আদর করে বাড়ির ভেতরে নিয়ে গেল। বলিস কি রে? হ্যাঁ, বডিগার্ড দেখছি। শোন, রাতের দিকে ন্যাপলা যাবে, ততক্ষণ তুই ওদের ওপর নজর রাখ। তার আগে যেন কোথাও যাওয়া না হয়। ঠিক আছে, এখন রাখ। এই বাড়িতে কারেন্ট নেই বহুকাল। বিশাল ঘর, দালান, বারান্দা রাত নামলেই কাদের যেন চাপা স্বরে হাতছানি দেয়। সৌরভ হাতে একটা টর্চ নিয়ে কিছু একটা খুঁজে চলেছে। বাড়ির সব ঘর খোলা থাকলেও দক্ষিণের একটা ঘর বন্ধ দেখে সে দাঁড়িয়ে পড়ল। জংধারা তালা ঝুলছে তাতে। হাত দিয়ে সে খোলার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তালাটা খুলতে পারল না। ওটা খুলবে না, অনেক দিন হয়ে গেছে তো, জং ধরেছে। সৌরভ চমকে পিছন ফিরে দেখল বুড়োটা কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। ও দরজা খোলে না, চাবি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, একটা সত্যি কথা বলবে? তুমি সত্যি সৌরভ তো? হ্যাঁ দাদু, আমি সৌরভ। যাই হোক, একটা কথা বলো তো, এই বাড়িতে তো কারেন্ট নেই, তারপরে তুমি একা মানুষ, তা এই বাড়িতে থাকতে তোমার ভয় লাগে না? একা? একা আর হলাম কইয়ে? এই তো পূর্ণিমার রাত, কাল তো পূর্ণ চন্দ্র দেখা যাবে আকাশে। কাল ওরা সবাই আসবে, সবাই। আমি তো আর একা নই, একা নই হে দাদু ভাই, ওরা সবাই আসবে। যাই হোক, চলো কিছু খেয়ে নেবে, চলো। এই বলে বুড়োটা সামনের দিকে এগিয়ে যায়। এদিকে বুড়োর এই কথা শুনে সৌরভের কেমন যেন লাগে। আর যত রাত হচ্ছে এই বুড়োর হাবভাব কেমন যেন পাল্টে যাচ্ছে। এরপর সৌরভ বুড়োর পেছন পেছন এগিয়ে গেল। পচা পাহারাদারি করতে করতে একটু ঝিমিয়ে পড়েছিল। এমন সময় তার কাঁধে একটা হাত দিয়ে কে যেন খুটখুট করে খোঁচা দিচ্ছিল। এই কে রে? ন্যাপলাইলি বুঝি? হ্যাঁ আমি। তা তুই এখানে কি করছিস? তোকে যে ঘোষবাবু ভেতরে ডাকছে, চল। ঘোষবাবু কই? আমাকে তো কিছু বললেন না, আর বাইরেও তো কোনো গাড়ি দেখলাম না। যাই হোক, এসেছে যখন চলো ভেতরের দিকে যাওয়া যাক। ন্যাপলা এগিয়ে চলল পচার আগে আগে, আর পচাও তার পেছন পেছন মন্ত্রমুগ্ধের মতন এগিয়ে যাচ্ছে। কি যে ন্যাপলা, হঠাৎ করে থেমে গেলি যে? আর ঘোষবাবু বা কোথায়? পচার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে ন্যাপলা তার লম্বা লম্বা দুটো হাত দিয়ে পচার গলা টিপে ধরে। পচা দেখল ন্যাপলার লম্বা লম্বা দুটো হাত তাকে শক্ত করে তার গলা টিপে ধরেছে। হঠাৎ করে পচার গলা টিপে তাকে মেরে মাটিতে ফেলে দিল। রাতের আধার কেটে ভোরের আলো পড়ল বাড়ির ওপর, কিন্তু বাড়িতে আজ কোনো পাখির আওয়াজ নেই। সকাল সকাল সৌরভ বাড়ি থেকে বেরিয়ে পাশের রাস্তা ধরে হেঁটে চলেছে বাজারের দিকে। আজ রাতের কার্যসিদ্ধির জন্য কিছু জিনিসপত্র কিনবে বলে। বাজারের একটি দোকান থেকে একটা কোদাল ও অন্যান্য জিনিস নিয়ে ফিরে চলল বাড়ির দিকে। কিছু দূর হেঁটে যেতেই হঠাৎ করে তার সামনে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে একটা গাট্টা গোট্টা লোক নেমে দাঁড়ালো
আর তার পাশে আরো একটা লোক। এই যে, কে হও তুমি ওই বুড়োর? বেশ যে উড়ে এসে জুড়ে বসেছ ওই বাড়িতে, তোমার মতলবটা কি একটু খুলে বলো তো। আমি যেই হই তাতে আপনার কি, আর আপনার মতলবটা কি সেটা খুলে বলুন তো। দেখ, আমি সরাসরি বলছি, ওই বাড়িখানা আমার চাই, আর ওখানে যে ভাগ বসাতে আসবে তাকে সরাতে কিন্তু আমার 1 মিনিটও লাগবে না। তাই ভালোই ভালোই বলছি, তুই কে সেটা সরাসরি বল। সৌরভ তার কথা শুনে বুঝলো ওরাও তার মতন কোনো মতলবে ওই বাড়ির ওপর নজর রেখেছে। তাই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার চেষ্টা না করে সৌরভ বলল, দেখুন, আমিও আপনাদের মতন এত বছর পর ওই বাড়িতে ঢুকতে পেরেছি, তাই বৃথা ঝগড়া না করে দুজন হাত মিলিয়ে নিলে ভালো হয় না, কি বলেন? সৌরভের কথা শুনে ঘোষবাবু ও ন্যাপলা নিজেদের ভিতরে চাওয়াচাই করতে থাকে এবং সৌরভের কথায় ওরা শেষমেশ রাজি হয়ে যায়। তারপর ওরা তিনজন এক ভয়ানক ষড়যন্ত্রের পরিকল্পনা করতে লাগলো। ঠিক হলো, আজ রাতেই যা করার ওরা করবে। সৌরভ জিনিসগুলো নিজের ঘরে রেখে বুড়োর খোঁজে বেরোলো, কিন্তু বাড়ির কোথাও সে দেখতে পেল না। এদিক ওদিক খুঁজতে খুঁজতে হঠাৎ করে এসে লক্ষ্য করলো দক্ষিণের সেই বন্ধ ঘরের দরজায় তালা মারা ছিল, তা এখন খোলা। মনে হচ্ছে ভেতর থেকে দরজা বন্ধ করা। হঠাৎ করে বন্ধ ঘর থেকে কে যেন বলে উঠল, দাদু ভাই, এই বন্ধ ঘরে আমি রয়েছি, আমাকে খুঁজতে হবে না, আমি তোমার জন্য খাবার টেবিলে রেখে এসেছি, যাও, পারলে গিয়ে খেয়ে নাও খাবারটা। এটা শুনে সৌরভ একটু আশ্চর্য হলো আর উত্তরে বলল, ঠিক আছে দাদু, আমি খেয়ে নেব, আর তুমিও খেয়ে নিও। এই বলে সৌরভ মনে মনে নিজেকে বলল, আজ রাতই তোরই শেষ খাওয়া হবে বুড়ো, ভালো করে খেয়ে নে আজ। এরপর সৌরভ নিজের ঘরে না গিয়ে বাইরের দিকে এগিয়ে গেল। বাইরে গিয়ে গেটের সামনে ঘোষবাবু ও ন্যাপলার জন্য ওয়েট করতে লাগলো। কিছুক্ষণ ওয়েট করার পর তাদের গাড়িটা তার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে ন্যাপলা ও ঘোষবাবুকে নামতে দেখে সৌরভ বলে, এতক্ষণ লাগে আসতে? আমি সেই কখন থেকে অপেক্ষা করে রয়েছি। সেটা পরে বলছি, আগে বলো, এই বাড়ির আশেপাশে একটা রোগা করে কোনো লোককে দেখেছ? কই না তো, সেরকম কাউকে তো বাড়ির আশেপাশে দেখতে পেলাম না। আর ব্যাপারটা কি বলুন তো? ন্যাপলা, সে নয় ওকে পরে খোঁজ করছে, তার আগে তুমি বলো, সব ব্যবস্থা ঠিকঠাক করে রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এরপর সবাই মিলে আস্তে আস্তে ওই বাড়ির মধ্যে প্রবেশ করে। বাড়ির মধ্যে ঢুকে ওরা দেখল দক্ষিণের ওই ঘরটা বাদে বাকি সব ঘর ও জানলা খোলা অবস্থায় রয়েছে। এই যে সেই ঘর। দাঁড়ান, আমি একবার দাদুকে ডেকে দেখি। দাদু, ও দাদু, দরজাটা একবার খোলো, দেখো কারা এসেছে তোমার সামনে, খোলো একবার দরজাটা। সৌরভের বলা সত্ত্বেও দরজাটা খুলতে না দেখে অস্থির হয়ে ঘোষবাবু বলে, না, এইভাবে দরজা খুলবে না। এই ন্যাপলা, এক লাথি মেরে দরজাটা ভেঙে ফেলতো। যেমন বলা তেমন কাজ। শোনা মাত্রই ন্যাপলা এক লাথি মেরে দরজাটা পুরো এফোর ওপর ভেঙে ফেলল। ভাঙা দরজার ভেতর দিয়ে তিনজনই ভেতরে ঢুকল। ঢোকা মাত্রই তিনজনই হতভম্ব। ওরা দেখল ঘরের কড়ি পর্দা থেকে ঝুলছে একটা পচা গলা দেহ। ভয়ের বিষয় হলো দেহটা কোনো দড়িতে ঝুলছে না, একটা হাত দিয়ে ঝুলিয়ে রেখেছে সে নিজেকেই। কি দেখছি আমি?
কি দাদু ভাই, বাড়ি নেবে না? কি হলো, ভয় পাচ্ছ নাকি? ঘরের ভেতর তিনজন বরফের মতন জমে গেছে। মুখ থেকে তাদের কোনো কথা বেরোচ্ছে না। সৌরভ আমতা আমতা করে বলল, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো অনেক বছর আগেই মরেছি হে, বুঝলে? ওই- ওই দেখো, আমার কঙ্কাল পড়ে আছে। বুড়ো বয়সে হৃদযন্ত্র বিকল হয়ে মরেছিলাম এই ঘাড়ে। তারপর থেকে এই বাড়ি পাহারা দিয়ে চলেছি, আজও দিচ্ছি। আর এই যে দাদু ভাই, ছি 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 ছি, এত নিচে নামতে পারলে তুমি? বুড়োর কথা শুনে তিনজনই হতভম্ব। এরপর কিছু বোঝার আগেই বুড়ো তার 2 হাত লম্বা করে চেপে ধরল ন্যাপলা ও ঘোষবাবুর গলা। কয়েক মুহূর্তের মধ্যেই দুজন মারা গেল। এবার 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 তোর পালা। আমাকে আমাকে মেরে পুঁতে দেওয়ার জন্য সকালে কোদাল কিনে এনেছিলি, তাই না? সৌরভ বুড়োর হাত থেকে বাঁচতে আর 1 মিনিটও না দাঁড়িয়ে সোজা ঘর থেকে বেরিয়ে বাইরে যাওয়ার জন্য এগিয়ে যায়। কিন্তু এ কি, বাইরে কিছু দূর যেতেই সে দেখল বাইরের বারান্দায় ছায়াদের মেলা। সবাই এই বাড়ির নানান সময় নানান কালের লোক, সবাই এখানে পূর্ণিমার আলোয় হাজির হয়েছে। সৌরভ ভয়ে পেছোতে থাকে। হঠাৎ করে পেছোতে পেছোতে রেলিং থেকে নিচে মেঝেতে পড়ে ছটফট করতে করতে মারা যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।